আসসালামু আলাইকুম। তো এই ক্লাসটা আমি দ্বিতীয়বার শুট করছি। প্রথমবার একটা সমস্যার কারণে ক্লাসটি কেটে গিয়েছিল, তো এই জন্য সেই ক্লাসটার মানে আপলোড করা যায়নি। তো আবার নতুন করে ক্লাসটা অবশ্য রেকর্ড করছি। তো অলরেডি এদিকে আমার নোট করা হয়ে গেছিলো, তো এই জন্য আপনাদের আগের থেকে সব লেখা আছে। তো আপনাদের সাথে আমি বলে দিচ্ছি, আপনারা সব ভালোভাবে আপনাদের ফোন মানে বইয়েও এইভাবে নোট করে নিন। তো আসলে আজকে আমরা যে টপিক নিয়ে পড়াশোনা করবো সেটি হলো অপরিচিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি গল্প, এবং এটি একটি মেনলি এটা হলো একটি ছোট গল্প। তো ছোট গল্পের বৈশিষ্ট্য কি? এই ছোট গল্পের বৈশিষ্ট্য হলো এটি শুরু আছে কিন্তু শেষ নেই, মানে শুরুও নেই শেষও নেই। শুরুও নেই শেষও নেই মানে এটি আহ, শুরুও নেই শেষ নেই, এটা আবার কিরকম কথা? শুরু নেই শেষও নেই মানে এটা এরকম যে, মনে করেন আপনার জীবন, মনে করেন 60-70 বছরের জীবন আপনি বাঁচলেন, 60-70 বছর বাঁচে আপনি মারা গেলেন। আপনি জন্মগ্রহণ করলেন, আপনি মারা গেলেন, এটা শুরু আছে শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আপনি মনে করেন হুট করে আপনার জীবন থেকে মনে করেন 20 থেকে 40 বছরের মধ্যে যদি একটা গল্প কাউকে বলি, তাহলে এটা কিরকম হবে যে এটার শুরু নেই, কারণ আপনার জন্ম থেকে যেহেতু মানে এটি বলা হয়নি, আবার শেষও নেই, কারণ যেহেতু আপনি মরে গেছেন বা মরে যাওয়ার আগে কিরকম ছিলেন সেটাও এখানে উল্লেখ নেই। তো এই জন্য এখানে বলা হয়েছে শুরুও নেই শেষও নেই। এটি মানে জীবনের যে কোনো একটা আহ মুহূর্ত থেকে শুরু হয় এবং যে কোনো একটি মুহূর্তে শেষ হয়ে যায়। তো আসলে এখন আমরা চলুন আমরা টপিকে যাই। অপরিচিতা। অপরিচিতা এটা এক ধরনের আহ, যে শব্দ দ্বারা মানে কোনো মেয়ে বা ফিমেল, মানে মেনলি মেয়েকে বোঝানো হয়। কারণ অপরিচিতা আমরা এটা পড়লে বুঝতে পারছি যে অপরিচিত, অপরিচিত থেকে অপরিচিত। অপরিচিত মানে একটা ছেলেবাচক শব্দ, বা আমরা বুঝতে পারি এটাকে দ্বারা মানে কিছু ছেলে বা কিছু ছেলে জাতীয় কিছুকে বোঝানো হয়, পুরুষ। কিন্তু এখানে অপরিচিতা যেহেতু আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়ে বা মেয়ে জাতীয় কিছুকে বোঝানো হয়েছে। তো আসলে এখানে অপরিচিতা যে মেন থিম, মানে যেটি বললাম আমরা গল্প সম্পর্কে, মানে একটু মানে যে মেন কোর যেটা, সেটা আমরা জানতে পারবো। সেটা হলো উম, এই অপরিচিতা আসলে একটা মানসী। তো মানুষটা হলো মন থেকে আসা এক নারী, যাকে পাওয়ার পরেও করতে না নিজের করতে পারেনি বা নিজের করতে না পারা। আসলে মানে আপনারা বলতে পারেন মন থেকে আসা এক নারী যাকে পাওয়ার পরেও নিজের করতে না পারে, এটা আবার কিরকম কথা? তো আপনারা যখন এই গল্প যখন পরবর্তী ক্লাসে বা এই ক্লাসে যখন পড়ানো হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এই কথাটি মানে মূল যে বক্তব্যটা কি। তো চলুন আজকে এখন আমরা লেখক পরিচিতি দ্বারা শুরু করি। তো চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। বিশ্বকবি অভিধায়, অভিধায় মানে উপাধি, বিশ্বকবি অভিধায় হালা সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা। এখানে এখন আপনারা বলতে পারেন ছোট গল্পের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা, মানে এটা আবার কি কথা? তো বাংলা সাহিত্যে যখন বাংলা সাহিত্য মানে যখন তিনি লেখা শুরু করেন, তখন মোটামুটি প্রায় সকল কিছুই বাংলা সাহিত্যে আসা হয়ে গেছে। মোটামুটি সবকিছু ছিল বাংলা সাহিত্যে। উপন্যাস, নাটক, মহাকাব্য, কাব্য, অনেক সবই ছিল, কিন্তু একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো ছোট গল্প। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম ছোট গল্প রচনা শুরু করেন, এবং তিনি সর্বপ্রথম যে সার্থক, মানে যে ছোট গল্প হওয়ার জন্য যে কোয়ালিটিগুলো লাগে একটা ছোট গল্পে, তো তিনি ওই ওই ধরনের ছোট গল্প রচনা করেন, এবং এই জন্য তাকে আহ, বলা হয় ছোট প্রথম ছোট গল্পের সার্থক রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্য শ্রেষ্ঠ ছোট গল্পের সমতুল্য। 1284 মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তো আসলে আমরা যদি দেখি, ভিখারিণী তার সার্থক ছোট গল্প ছিল না। তো কেন ছিল না? কারণ ছোট গল্পের জন্য কিছু বৈশিষ্ট্য লাগে, যেগুলো থাকলে আমরা সেটিকে ছোট গল্প হিসেবে গণ্য করি, কিন্তু ভিখারিণীতে সেই মানে সেই ধরনের কোনো বৈশিষ্ট্য আহ, কিছু মিসিং ছিল। এই জন্য এটিকে প্রথম সার্থক ছোট গল্প বলা হয় না। তো তার প্রথম লেখা সার্থক ছোট গল্পটি হলো দেনা পাওনা। তো এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা সার্থক ছোট গল্প, এবং বাংলা সাহিত্যের আহ, ছোট গল্প মানে প্রথম সার্থক ছোট গল্প এটি এটি ছিল দেনা পাওনা। তো
হয়ে গেল। এরপর থেকে জীবনে প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছর তিনি অখণ্ড অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত 95টি ছোট গল্প রচনা করেন। তো তিনি মোট ছোট গল্প লিখেছেন 119টি। তো এর মধ্যে 95টি ছোট গল্প এই গল্প গুচ্ছে সংকলিত আছে, এবং বাকি যে ছোট গল্পগুলো সেগুলো অন্যান্য মানে গল্প গ্রন্থে রচিত হয়েছে। এই যে দেখুন, এর এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরও কিছু গল্প সংকলিত আছে, মানে এই যে এগুলোতে এগুলো ছোট গল্প মানে সংকলিত আছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হলো মুসলমানের গল্প। তো এখানে মুসলমানের গল্প আপনার এটা যখন শোনেন তখন আপনাদের একটা ভিতরে একটা ভয় কাজ করে বা পুরনো একটা ভয়াবহ স্থিতি মনে পড়ে যায়। তো এটি ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে। তো এটি নিয়ে আর বেশি কিছু বললাম না, চলুন সামনে আগানো যাক। পারিবারিক জমিদারির তদারকি সূত্রে কুষ্টিয়া শিলায়িত হয়ে বসবাসকালেই রবীন্দ্রনাথ ছোট গল্পের স্বর্ণযুগ। বসবাসকালেই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা শূন্যযুগ, মানে তিনি তার জমিদারি দেখাশোনা করার জন্য প্রায় 10 বছর কুষ্টিয়া শিলায়িত ছিলেন। তো এই জন্য মানে এই সময়ে তিনি প্রচুর পরিমাণে ছোট গল্প লেখেন। এই জন্য এই সময়কে বা এই যে সময় বা এই যে স্থানে তিনি ছিলেন, এই স্থান বা এই সময় হলো রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা শ্রেষ্ঠ স্বর্ণযুগ বলা হয়। সোনারতরী কাব্যগ্রন্থ সোনারতরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি এই সময় রচনা করেন। আসলে এখন আপনারা বলতে পারেন সোনারতরী তো আমরা এই বইয়ে একটা কবিতা আছে, তো এখানে কাব্যগ্রন্থ কিভাবে হলো? তো আপনাদের তথ্যের জন্য জানাচ্ছি যে এখানে আসলে সোনারতরী নামে একটা কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থের একটি কবিতা হলো সোনারতরী। তো আপনারা এখন বলতে পারেন সোনারতরী কাব্যগ্রন্থ কিভাবে হলো? সোনারতরী কাব্যটা এভাবে হলো যে, মনে করেন আপনার একটা কাব্যগ্রন্থ, সেখানে অনেক মানে গল্প আছে বা অনেক গল্প আছে, গল্পের মতো অনেক গল্প আছে। সেই গল্প থেকে একটা গল্পের নাম মনে করেন সোনারতরী। সোনারতরী বই আছে, এবং ওই গল্প থেকে ওই সোনারতরী নাম থেকে এই বইয়ের নামও রাখা হয়েছে সোনারতরী। তো এইভাবে ওই গ্রন্থটির নামও হয়েছে সোনারতরী, এবং এই গ্রন্থটির একটা কবিতা, সেটার নাম হয়েছে সোনারতরী। এবং যখন এই ঘটনা ঘটে তখন এটিকে বলা হয় মানে যেই কবিতা থেকে নয় বা যেই গ্রন্থ থেকে মানে যে গল্প থেকে নয়, তখন সেটাকে বলা হয় নাম কবিতা বা নাম কবিতা বলা হয়। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতিময় প্রকাশী রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ গল্প। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি এবং গীতিময়তা হলেও বাস্তবতাই প্রধান পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসাবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। বাংলা উপন্যাসের মধ্যে এগুলো তার শ্রেষ্ঠ উপন্যাস। এবং রবীন্দ্রনাথের মোট উপন্যাস সংখ্যা হলো 13টি, মোট 13টি উপন্যাস লেখেন তার। আর এছাড়াও তিনি নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদী। তার রচিত উপন্যাস নাটকগুলোর তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলি হলো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। তো আমরা এখানে যদি দেখি হলো এখানে যে রাজা যে নাটকটি আছে সেটি হিন্দু একটি রাজা, আমি সঠিক নামটা মনে করতে পারছি না। তো যাই হোক, ওই রাজার জীবনী নিয়ে এই নাটকটি রচনা করা। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট জোড়াসাগর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। মানে তিনি 1941 সালের 7ই আগস্ট ঠাকুর বাড়িতে মারা যান। তো তার একটা মারা যাওয়ার পেছনে একটা কারণ হলো, তো সেই সময় তার অনেক মানে বয়স হয়ে গেছিল, অনেক মনে করেন প্রায় আপনার 80 বছর বা 80 বছর প্লাস বয়স হয়ে গেছে। তো সেই সময় তার একটা গুরুতর একটা অসুখ হয়েছিল।
তো সেই সময় অসুখটা ছিল মানে অত্যন্ত বিরল, এবং সেই সময় অনেক আগে ছিল, তো এই জন্য ওই অসুখের মানে ভালো কোনো চিকিৎসা ছিল না। তো ভালো কোনো চিকিৎসা ছিল না, যখন তার এই অসুখটা হয় তখন মনে করেন, যেহেতু তিনি এই তো বড় পরিমাণে মানে একজন বিখ্যাত ব্যক্তি, দেশ বিদেশ থেকে বা চারিদিক থেকে তার জন্য অনেক ডাক্তার অনেক কিছু আসে, তো একদল ডাক্তার ছিল তারা পক্ষে ছিল যে অপারেশন করবে, আর একদল ছিল যে অপারেশন না হোক। অপারেশন কারণ তাদের যুক্তি ছিল তিনি এই বয়সে অপারেশন ধকলটা নিতে পারবেন না, এবং আরেকটা দল ছিল তারা বললো যে অপারেশন যদি না করে তাহলে যদি মারা যাবে, এমনিতেই মারা যাবে। তখন এই তর্কাতর্কিতে একদিন তার অপারেশন হয়, এবং অপারেশন করার পরে তার তার আর জ্ঞান ফিরে না, এবং এইভাবে তিনি মারা যান। আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি সম্পদ হারাই। তো আমাদের এখন তো এখানে বইয়ের লেখক পরিচিতি শেষ হয়ে গেল। তো এখন এখানে শেষ করলেও করা যেত, কিন্তু এখানে শেষ করলে এটা শুধু আপনাদের একাডেমিকে হেল্প করবে, কিন্তু আমি আপনাদের জন্য কিছু নোট এনেছি। সেই নোটগুলো যদি আপনারা যে একটু মনোযোগ দিয়ে করেন বা একটু আপনারা যখন নোট করেন বা পড়েন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে, এবং এটি একাডেমিক হেল্প করবে, এবং অ্যাডমিশনে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা অংশ এটি হয়ে দাঁড়াবে। তো এখানে আপনাদের ওই মোট আমি যেগুলো বললাম সেগুলো বাদেও আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, এবং এগুলো নিয়ে এখন আপনাদের কাছে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো আমি আগে যেরকম বললাম, বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্প হলো ছোটগল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম সার্থক ছোটগল্প লেখেন। বাংলা সাহিত্যের ছোটগল্প জনক রবীন্দ্রনাথ ঠাকুর চলিত ভাষায় রচিত প্রথম গল্প লেখেন। গল্প হলো পয়লা নম্বর, এটি হলো 1861 সালে তিনি লেখেন। তার প্রকাশিত প্রথম ছোট গল্প ভিখারিণী 1874 সালে তিনি সেটি লেখেন। তার শেষ ছোট গল্প মুসলমানি গল্প। তার প্রকাশিত শেষ ছোট গল্প হলো ল্যাবরেটরি। তো আপনি এখানে বলতে পারেন এখানে শেষ ছোট গল্প আবার প্রকাশের শেষ ছোট গল্প, এটা আবার কিরকম? শেষ ছোট গল্প মানে তিনি শেষ ছোট গল্প এটি তিনি লিখেছেন, নিজের হাতে শেষ ছোট গল্প লিখেছেন, এরপর তিনি ছোট গল্প লেখেননি। তার প্রকাশিত শেষ ছোট গল্প মানে এটি সর্বশেষ প্রকাশিত হয়েছে, এরপরে আর কোনো গল্প কোনো পত্রিকায় বা কোনো বই প্রকাশিত হয়নি, এটি ছিল শেষ ছোট গল্প ল্যাবরেটরি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প দেনার পাওনা, যেটা আমি আপনার আগে বলেছি। তার মোট ছোট গল্পের সংখ্যা 119টি। 30 বছর বয়স থেকে তিনি ছোট গল্প রচনা শুরু করেন। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের বইয়ের নাম ছোট গল্পই। সেটি প্রকাশিত হয় 1893 সালে। তো এখন আপনাদের সামনে এখন যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো তার উপন্যাস, নাটক এবং ছোট গল্প নিয়ে। তো এগুলো থেকে আমাদের একাডেমিকে যেরকম প্রশ্ন আসে এসএসসিতে, ঠিক তেমন অ্যাডমিশনেও এরকম অনেক প্রশ্ন আসে, এবং বিসিএস পরীক্ষাতেও আপনাদের এটি সহায়তা করবে। যদি এটা ভালো করে পেয়ে যান তাহলে আপনারা অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো উপন্যাস, এবং তার উপন্যাসের মধ্যে একটি উপন্যাস হলো চোখের বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি সামাজিক উপন্যাস, এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। মানে এটি হলো বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি 1901 থেকে 1902 সালে নব্বই পর্যায়ে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 1903 সালে এটি বই আকারে প্রকাশিত হয়। উপন্যাসের বিষয় সমাজ ও যুগান্তর্গত সংস্করণের ক্ষেত্রে দুইবার রচিত হয়। মানে যে তার চোখের বাড়ির যেই উপন্যাসটি সেটি দুইবার ছবি হিসেবে চলচ্চিত্র হিসেবে প্রকাশিত হয়। একবার হলো 1938 সালে, এবং এর নাম হলো চোখের বাড়ি। অভিনয় ছিলেন সুপ্রভাত মুখোপাধ্যায়, ইন্দিরা রায়, শান্তিলতা ঘোষ, রমা গঙ্গোপাধ্যায়, হরেন মুখোপাধ্যায়, সৌম্য বিশ্বাস, মনোরঞ্জন ভট্টাচার্য। পরিচালনায় ছিলেন সেতু সেন। এবং 2003 সালে আবার প্রকাশিত হয় চলচ্চিত্র হিসেবে, এবং অভিনয় ছিলেন আমাদের বিখ্যাত ঐশ্বর্য রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রমা সেন, টোটারাম চৌধুরী, লীলা চক্রবর্তী। পরিচালনা করেন ঋতুপর্ণা ঘোষ। এবং তার আরেকটি উপন্যাস হলো গোরা। 1900
গোরা 1909 থেকে 1910 সালে, এই 2 সালের মধ্যে রচিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এটি একটি উপন্যাস। এটি 1880 এর দশকের ব্রিটিশ রাজত্বকাল সময়কার কলকাতার পটভূমিতে লেখা হয়। এটি লেখার ক্রমে পঞ্চম এবং 13টি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম। মানে এই উপন্যাসটি তার যে সকল 13টি উপন্যাসের মধ্যে এটি সবচেয়ে বড়। উপন্যাসের অবলম্বনে রচিত নরেশ মিত্র রচিত হয় একটি চলচ্চিত্র। এটি নরেশ মিত্র 1934 সালে একই নামে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন এবং পরিচালক শুল্কা মিত্র 1915 সালে একই নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেন। 2012 সালে হিন্দি চ্যানেল দূরদর্শনে 26 পর্বের একটি টেলিভিশনের ধারাবাহিকভাবে সম্প্রচারিত হয়, যা প্রযোজক গির্গা সেন এবং পরিচালনায় ছিলেন সোমনাথ সেন। মানে দূরদর্শন চ্যানেলে, ইন্ডিয়া দূরদর্শন চ্যানেলে তার এই গোরা যে উপন্যাস, সেটি নিয়ে একটি নাটক বা আমরা যেটা বলি সিরিয়াল ড্রামা, সেটা প্রকাশিত হয় 26 পর্বের। এবং তার হলো আরেকটি উপন্যাস হলো শেষের কবিতা। এটি 1928 থেকে 1929 সালে প্রকাশিত হয় এবং এটি লেখা ও প্রকাশের দিক ও শেষের কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরের 10ম উপন্যাস। মানে এটি হলো তার 10 নম্বর উপন্যাস। রবি ঠাকুর এটি লেখেন 1828 সালে বেঙ্গালুরুতে এবং স্বাস্থ্য উদ্ধারের প্রয়াসে সেখানে থাকার সময়, মানে 1828 সালে যখন তিনি বেঙ্গালুরুতে ছিলেন, তখন তিনি মানে চিকিৎসাধীন অবস্থায় তিনি লেখেন। শেষের কবিতা প্রথম প্রকাশিত হয় প্রবাসীতে ধারাবাহিকভাবে ভাদ্র এবং চৈত্র পর্যায়ে। তো চৈত্র পর্যায়ে এটি প্রকাশিত হয়। অনেকে শেষের কবিতাকে কবিতার বই ভেবে ভুল করেন। আদতে এটি একটি রোমান্টিক উপন্যাস এবং এটির মেন যেই ক্যারেক্টার, তার নাম হলো অমিত রয়। এবং যেই শেষের কবিতা যে প্রধান যে ক্যারেক্টার অমিত রয়, এবং এটি থেকে কিন্তু অনেক ভার্সিটিতে প্রশ্ন আসে যে শেষের কবিতার প্রধান চরিত্র কে। তো আপনি এখানে মনে রাখুন শেষের কবিতার প্রধান চরিত্র অমিত রয়। তো আরেকটি উপন্যাস তার হলো ঘরে বাইরে। রবি ঠাকুর রচিত এটি ভাষায় রচিত প্রথম উপন্যাসটি 1916 সালে সবুজ পত্রিকায় প্রকাশিত হয়। এখানে সবুজ পত্রিকা একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, কারণ এই পত্রিকাতে অনেক সময় অনেক কবির কবিতা, উপন্যাস এবং নাটক প্রকাশিত হয়েছে। এই জন্য আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে পড়বেন সবুজ পত্রিকা। পারলে আপনারা গুগলে বা উইকিপিডিয়া থেকে সবুজ পত্রিকার একটু কী কী প্রকাশিত হয়েছে সেগুলো আপনি একটু দেখতে পারেন। তো আপনারা এটা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন। স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসটি একদিকে আছে দেশপ্রেম এবং সংকীর্ণ স্বদেশিতার সমালোচনায়, অন্যদিকে আছে সমাজ প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষ সম্পর্ক, বিশেষত পরস্পরের আকর্ষণ বিকর্ষণ বিশ্লেষণ। বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসটি 1984 সালে প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসে চলচ্চিত্রায়িত করেন। মানে সত্যজিৎ রায় 1984 সালে ঘরে বাইরে যে উপন্যাসটা আছে সেটা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এরপরে যে উপন্যাসটি আছে সেটি হলো যোগাযোগ, রবি ঠাকুরের রচিত। এটি একটি সামাজিক উপন্যাস। এটিও 1929 সালে প্রকাশিত হয়। এটি প্রথমে 1334 বঙ্গাব্দে আশ্বিন মাস থেকে 1335 বঙ্গাব্দে চৈত্র মাস পর্যন্ত বিচিত্রা মাসিক পত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথম 2 সংস্কার বা প্রথম 2বার যখন প্রকাশিত হয়, এর নাম ছিল 3 পুরুষ। এই 3 পুরুষ ও 1334 বঙ্গাব্দে অগ্রহায়ণ সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটির শীর্ষ নাম পরিবর্তন করে নতুন শীর্ষ নাম দেন যোগাযোগ। তো আপনি এখানে একটু মনে রাখবেন যে হলো কোন উপন্যাসটির নাম পরিবর্তন করা হয়, সেটি হলো যোগাযোগ। যোগাযোগের উপন্যাসের আগের কি নামে প্রকাশিত হয়েছিল, সেটি হলো 3 পুরুষ। এরপরে তার নাটক, এগুলো মানে যে উপন্যাসগুলো আপনাদের পড়ালাম সেগুলো আপনার গুরুত্বপূর্ণ উপন্যাস। এগুলো থেকে মোটামুটি সব এমসিকিউ বা ভার্সিটিতে প্রশ্ন হয়ে থাকে। তো এগুলো পেলে ইনাফ। তো এরপর আমরা যেটা বলবো সেগুলো নাটক। যে সাহিত্য রচনার অভিনয়ের মাধ্যমে প্রকাশিত হয় তাকে নাটক বলে। নাটকের সমাজের দর্পণ বলা হয়।
সমাজ দর্পণ দর্পণ কাকে বলা হয়, এটি প্রায় বিভিন্ন পরীক্ষায় পড়ে থাকে। তো নাটককে সমাজ দর্পণ বলা হয়। প্রহসন এক ধরনের নাটক। তো প্রহসন যেটা আমরা জানি যে প্রহসন এর জন্য বিখ্যাত হলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তিনি বিখ্যাত প্রহসন লিখেছেন, যেমন বুড়া শোলেকের ঘরে র, তারপরে হলো বুড়া শোলেকের ঘরে র, আরো কি যেন ভুলে গেছি। তো তবে এটিতে সমাজের সমস্যা কুসংস্কার যৌতুকের মাধ্যমে দেখানো হয়েছে। রাজ হলো রবি ঠাকুরের একটি নাটক। এটি 1910 সালে প্রকাশিত। 1910 সালে এই নাটকটি রচিত হয়। এটি একটি রূপক সাংকেতিক নাটক হিসেবে চিহ্নিত। রাজ নাটকে অখ্যান্যভাগ মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনী অবলম্বনে রচিত। এই নাটকে একটি মঞ্চায়িত উপযোগী সংক্ষিপ্ত অরূপণ নামে 1920 সালে প্রকাশিত হয়। সুকুমার সেনের মতে রাজা রবীন্দ্রনাথের প্রথম যথার্থ সাংকেতিক নাটক। নাটকের মূল উপজীব্য বিষয় হলো মানুষের হৃদয়ে ঈশ্বরের গোপন ক্রিয়া। অচলায়তন রবি ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। এটি 1912 সালের 2রা আগস্ট হলো প্রবাসীতে প্রকাশ হয়। এটি ছিল রবি ঠাকুরের সাহসী শৈল্পিক নির্যাস। ডাকঘর রবি ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক। এটিতে মোট 3টি দৃশ্য এবং 399টি সংলাপ আছে। ডাকঘর রবি ঠাকুরের সাংকেতিক নাটকগুলোর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয়, যা দেশ তো বটে বিদেশেও অনুদিত ও অভিনীত। রবি ঠাকুর 1922 সালে মুক্তধারা নাটকটি লেখেন। সে সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনাবলী কবির মানুষে যে প্রক্রিয়া সৃষ্টি করেছিল নাটকে তার প্রকাশিত হয়। রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলার 1330 সনে শিলং এর শৈলবাসে রচিত। তখন তার নামকরণ হয়েছিল যক্ষপুরী। 1331 সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয়, তখন এর নাম রাখা হয় রক্তকবরী। মানুষের অসীম লোভ কিভাবে জীবনের সব সৌন্দর্য এবং স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র এবং উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করে। এর বিরুদ্ধে মানুষের প্রতিপদ কিরূপ ধারণা করেছে, এর প্রতিফলন ঘটেছে নাটকে। তো এটির মাধ্যমে আমাদের অপরিচিত গল্পের লেখক পরিচিতি শেষ হয়। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অপরিচিত গল্পটি পড়ব। তো আজকে এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেগুলো পড়লাম সেগুলো নোট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।